দেখো, এ টেল অফ টু সিটিজ লেখক চার্লস ডিকেন্স। তাহলে চার্লস ডিকেন্স ছিলেন কোন যুগের লেখক? ভিক্টোরিয়ান যুগের তিনি একজন লেখক ছিলেন। মনে থাকবে? তার জন্ম এবং মৃত্যু কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। জন্ম কত সালে? 1812 সালে 12 7ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের পোর্টশিয়ায় জন্মগ্রহণ করে এবং মারা যায় কত সালে? 1870 সালে তিনি স্ট্রোকে মারা যান। তাহলে আমাদের এই জন্ম মৃত্যু কিন্তু আমাদের জানতে হবে। আর এই টেল অফ টু সিটিজ উপন্যাসটা কিন্তু তার একটা বিখ্যাত একটা উপন্যাস। মনে থাকবে? আচ্ছা। জি ভাইয়া। এই টেল অফ টু সিটিজটার আমরা প্লেস সিটিংটা পড়বো, মানে কোন কোন জায়গায় কি কেন্দ্র করে লেখা। আমরা বলবো কি কি বলো? কিছুক্ষণ আগে বলছিলা লন্ডন, লন্ডন, লন্ডন ইন ইংল্যান্ড এন্ড প্যারিস ইন তার মানে ফ্রান্স। ইংল্যান্ডের লন্ডন এবং ফ্রান্সের প্যারিস এই দুইটা শহরকে কেন্দ্র করেই এটা লেখা। উপন্যাসের ধরনটা হইতেছে আমরা এটা উপন্যাসটা পড়ার পরে পাবো, যেখানে আমরা কি কি পাবো। এই উপন্যাসের ভিতরে পূর্বাভাস পাবো, বিদ্রুপাত্মক কথা পাবো, তারপরে পার্সোনিফিকেশন পাবো। এই জিনিসগুলো আমরা উপন্যাস পড়ার পরে পাবো, কিন্তু উপন্যাস না পড়ে তো আমরা পাবো না। তাহলে উপন্যাসটা আমরা কি করি? আগে আলোচনা করি। উপন্যাস আলোচনা করার পর আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারও পাবো। আচ্ছা, উপন্যাসটি শুরু হয় 1775 সালে। চার্লস ডিকেন্স এই সময়কালকে ব্যাখ্যা করতে একটা বিখ্যাত বাক্য ব্যবহার করে। বিখ্যাত বাক্যটা কি? এইটা ছিল সর্বশ্রেষ্ঠ সময়, আর এইটাই ছিল সর্বনিকৃষ্ট সময়। তার মানে এই সময়টা বলতে 1775 সাল, ওই সময়ে যা ঘটনা ঘটছে সেই সময়কে দুইটা একটা বাক্যের ভিতরে এসে বলছে। কি কি বলছে? এটি ছিল সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সময় এবং এবং এটি ওই ছিল সময়টা আবার সর্বনিকৃষ্ট সর্বনিকৃষ্ট। সময়। এই কথাগুলোর মাধ্যমে তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের বিপরীত অবস্থা তুলে ধরেন। ইংল্যান্ডে তখন রাজতন্ত্র শাসন করছে, কিন্তু সরকার পরিবর্তনের আশঙ্কায় সন্ত্রস্ত। অপরাধ বাড়তেছে আর বিচার ব্যবস্থা প্রায়ই অন্যায্য। অন্যদিকে ফ্রান্সের দিনে দিনে দারিদ্র্য এবং খুব বাড়ছে। ধনীরা বিলাসে জীবন কাটাচ্ছে আর গরিবরা চরম দুঃখ কষ্ট পাচ্ছে। সাধারণ মানুষ ধীরে ধীরে বিদ্রোহের জন্য প্রস্তুত হয়ে উঠছে। ডিকেন্স লন্ডন এবং প্যারিসের এই দুই শহরের চিত্র ফুটিয়ে তোলেন। দুটি শহরই উদ্বেগে ভরপুর। লন্ডনের প্রহরীরা আতঙ্কে থাকে আর রাজপথে ডাকাতেরা গাড়িতে আক্রমণ চালায়। প্যারিসে খুব জমে উঠেছে, মানুষ ক্ষুধার্ত অস্থির। এই অধ্যায়ের মাধ্যমে লেখক পুরো উপন্যাসের যে একটা চিত্র, এই চিত্র তিনি ফুটে তুলছেন। তাহলে আমরা এখানে দুইটা শহর, তাহলে একটা শহরের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে ভালো সময় যাচ্ছে, আর একটা শহরের মাধ্যমে আমরা কি যাচ্ছি, যে দুইটা শহরের মধ্যেই ধরো এক এক সময় ভালো যাচ্ছে, আর এক সময় কি যাচ্ছে, খারাপ যাচ্ছে। খারাপ। ডক্টর আলেকজান্ডার ম্যানেটি, এখানে আমরা সংক্ষিপ্ত বলবো ডক্টর ম্যানেট। কি বলবো? ডক্টর, ডক্টর ম্যানেট। হ্যাঁ, পুরো নাম হচ্ছে ডক্টর আলেকজান্ডার ম্যানেট, কিন্তু আমরা এখানে সংক্ষিপ্তভাবে বলবো ডক্টর ম্যানেট। ডক্টর ম্যানেটের বন্দিত্ব এবং মুক্তির রহস্যটা অত্যন্ত করুণ। 1757 সালে তিনি প্যারিসে বসবাস করতেন। তিনি একজন সহৃদয় সৎ চিকিৎসক ছিলেন। একদিন তিনি এক ভয়ানক অপরাধ প্রত্যক্ষ করেন, মানে দেখেন। নিষ্ঠুর অ্যাব্রিমান্ডে পরিবারের দুই অভিজাত ভাই দরিদ্র মানুষের উপর নিপীড়ন চালায়। তাহলে অ্যাব্রিমান্ডে হইতেছে একটা পরিবারের নাম। এই পরিবারের দুইজন অভিজাত বলতে ধনী পরিবারের দুইজন ভাই আছে, তারা কি করে? দরিদ্রদের উপর অত্যাচার চালায়। তারা ডাক্তার ম্যানেটকে সত্য গোপন করতে বলে। ডক্টর ম্যানেট যখন এটা প্রত্যক্ষভাবে সরাসরি দেখে, তখন ওই দুই ভাই কি বলে ডক্টর ম্যানেটকে? এটা গোপন রাখতে হ্যাঁ, বলেন। এই রহস্যটা যেন গোপন রাখে। কিন্তু তিনি সত্য আড়াল করতে অস্বীকার করেন। শাস্তিস্বরূপ তাকে বাস্তিল দুর্গে বন্দী করে রাখা হয়। এই শব্দটাই আমি এতবার খুঁজে বেড়াচ্ছিলাম, পাইলাম না। বাস্তিল দুর্গ। বাস্টিল। হ্যাঁ, বাস্তিল দুর্গ। তাহলে ডক্টর ম্যানেটকে পরবর্তীতে বন্দী করে রাখা হয় কোথায়? বাস্টিল দুর্গে, জেলে। তিনি সেখানে দীর্ঘ 18 বছর অতিবাহিত করেন। মানুষ ধরে নেয় যে প্রায় তিনি মারাই গেছেন। তবে তার কন্যা ছিল লুসি ম্যানেট। তাহলে ডক্টর ম্যানেটের কন্যার নাম কি? লুসি ম্যানেট। হ্যাঁ, লুসি ম্যানেট ইংল্যান্ডে বড় হয়, তবে সে জানে না যে তার বাবা এখনো জীবিত রয়েছে কিনা। 1775 সালে এই মূল কাহিনীটা শুরু। টেলসন্স ব্যাংক। টেলসন্স ব্যাংকের একজন ব্যাংকার জ্যাভিস লরি লন্ডন থেকে ডুবারে রওনা দেয়। এখানে কিন্তু লাইনটা একটু ভালো করে বুঝো, ভেঙে ভেঙে পড়ো, বলো। টেলসন ব্যাংকের একজন ব্যাংকার হচ্ছে ব্যাংকার নাম কি? জার্ভিস আস্তে লরি। আস্তে। টেলসন্স ব্যাংকের একজন ব্যাংকারের নাম কি? জার্ভিস। জার্ভিস লরি। সে কি করছে? লন্ডন থেকে ডোভার, একটা জায়গা, এইখানে সে রওনা দিছে। তিনি তরুণী লুসি মেনেটের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তাহলে জার্ভিস লরি কার সাথে দেখা করতে আসতেছে? লুসি ম্যানেট। তো আসার পথেই জেরি জেরি চান্সার নামে এক ব্যক্তি তাকে
তাদের কুচ থামায়। তার মানে তাদের যে যাত্রা আ যে বাহী গাড়িটা এটা থামিয়ে দেয় পথে। নাম কি? জেরি ক্রানচার। জেরি ফ্রান্সার। ক্রনচার যেটাই বলে, হ্যাঁ। সে ব্যাংকের একটা চিঠি লরির হাতে দেয়। সেখানে লেখা কি ছিল? ম্যামসেলের জন্য ডুবারের অপেক্ষা করুন। ম্যামসেলের জন্য কি করতে হবে? ডুবারেই মানে ওই জায়গায় থাকতে হবে, অপেক্ষা করতে হবে। এর জবাবে লরি একটা রহস্য বার্তা প্রেরণ করে। সেটা কি? জীবনে ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ জেরি এতে বিভ্রান্ত হলেও বার্তাটা ফিরিয়ে নিয়ে যায়। ডোবারে লরি লুসির সঙ্গে দেখা করে এবং তাকে একটা চমকপ্রদ খবর দেয় যে কি তার বাবা জীবিত এবং সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছে। তার মানে লুসি মেনে জানতোই না যে তার বাবা এখনো জীবিত আছে, কিন্তু জীবিত আছে বলতে এবং মুক্তি পেয়েছে এই খবরটা দিল কে? লরি। লরি এসা বলতেছে তিনি এখন প্যারিসে আছেন। অর্থাৎ লরি বলতেছে, অর্থাৎ জার্ভিস লরি বলতেছে যে এই ডক্টর ম্যানেট এখন কোথায় আছে? প্যারিসে। প্যারিসে। লুসি বিস্ময়, অবাক হয় এবং আবেগে আপ্লুত হয়। এতদিন ধরে সে মনে করছিল তার বাবা বহু আগে মারাই গেছে। এরপর তাকে খুঁজে বের করতে লুসি এবং লরি একসঙ্গে প্যারিসে যাত্রা করে। তারা প্যারিসে একটা ছোট মদের দোকানে যায়, যার মালিক ছিল আর্নেস্ট এবং থেসি ডেফ্রেস। নাম কি? থার্সি বা থার্সি আর্নেস্ট এবং ডেফ্রিস। থার্সি ডিফেজ। পূর্বে আচ্ছা। এই ডেফ্রেস দম্পতি ডক্টর মেনেটের সেবক ছিল। অর্থাৎ ডক্টর মেনেটের এক সময় এই দম্পতি কি ছিল? দুজনই আর্নেস্ট এবং এই থার্সি ডেফ্রিস দুজনই কি ছিল এক সময়? ডক্টর মেনেটের দেখাশোনা করতো বা সেবক ছিল, পরিচারিকা ছিল পরিবারের। এখন তারা গোপনে তাকে দোকানের উপর একটা ছোট কক্ষে রেখে দিয়েছে। অর্থাৎ ডক্টর মেনার সেখানে গেলে তারা ওই পরিবার কি করে? তাকে ছোট কক্ষে রেখে দেয়। লুসি ও লরি সেই কক্ষে নিয়ে যাওয়া হয়। ডক্টর মেনেট সেখানে একা বসে জুতা তৈরি করছিল। তিনি খুব ফ্যাকাশে, রোগা এবং মানসিকভাবে বিভ্রান্ত। তাকে দেখে মনে হয় তিনি যেন একেবারে ভেঙে পড়েছেন এবং জীবনের পথ হারিয়ে ফেলছেন। কারাবাস তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। তিনি নিজের মেয়েকেও চিনতে পারেন না। তিনি ছোট ছোট বিভ্রান্ত বাক্য কথা বলেন এবং চুপচাপ কাজ করতে থাকেন। লুসি এই দৃশ্য দেখে আতঙ্কিত এবং মর্মাহত হয়, কিন্তু সে ধীরে ধীরে কোমলভাবে বাবার সঙ্গে কথা বলে। তার মৃদু কণ্ঠ ডক্টর মেনেটের হৃদয়কে আস্তে আস্তে ধাক্কা দেয় বা দোলা খায়। লুসি তাকে জড়িয়ে ধরে এবং ভালোবাসে দিয়ে সান্ত্বনা দেয়। ধীরে ধীরে ডক্টর মেনার শারীরিকভাবে সুস্থ হতে থাকে এবং স্মৃতিশক্তিও ফিরে পেতে শুরু করে। তবে তিনি এখন অতীতের ভয়াবহ অভিজ্ঞতা থেকে মুক্ত হতে পারেন না। দীর্ঘ কারাবাসের যন্ত্রণা তাকে তাড়া করে। সময়ের সঙ্গে সঙ্গে ডক্টর মেনেটের জীবনের প্রতি সাড়া দিতে থাকেন। লুসির ভালোবাসা তাকে শক্তি এবং শান্তি দেয়। তারা নীরবে প্যারিস থেকে ত্যাগ করে এবং ইংল্যান্ডে ফিরে আসে। ডক্টর মেনেট ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তার স্মৃতি ও স্বাস্থ্য পুনরায় ফিরে আসে। যদিও তিনি এখন অতীতের ছায়া থেকে পুরোপুরি বের হতে পারেননি, লুসির সাহচর্যে তার মধ্যে আশার আলো দেখা যায়। তার মানে লুসি তাকে সেবা দেয়, সেবার ফলে সে আস্তে আস্তে আশার আলো দেখে। একসময় যিনি কারাগারে জীবন্ত সমাধিস্থ ছিলেন, এখন লুসির ভালোবাসায় তিনি জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছেন। ৫ বছর পর ১৭৮০ সালে লন্ডনে চার্লস ডারউইনের বিচার শুরু হয়। কার শুরু হয়? চার্লস ডার্নি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন তরুণ ফরাসি নাগরিক, যাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়। তার মানে চার্লস ডারউইন একজন ফরাসি নাগরিক ছিল। তাকে গুপ্তচর ভেবে তাকে কি করা হয়? অভিযুক্ত করা হয়। এরা বলে কি তিনি প্রায়ই ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যাতায়াত করতেন। তাদের ধারণা তিনি ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের গোপন তথ্য আদান-প্রদান করতেন। তবে ডারউইন দাবি করেন তিনি কেবল ব্যবসার কাজে ২ দেশে যাতায়াত করতেন। বিচারটি খুবই উত্তেজনা ছিল। রোজার ক্লাই এবং জন বার্সেট ডার্নের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তাহলে এই চার্লস ডারউইনের বিরুদ্ধে সাক্ষ্য দেয় কে কে? রজার ক্লাই এন্ড জন বার্সার্ড। হ্যাঁ। কিন্তু দুজনেই মূলত গুপ্তচর মিথ্যাবাদী। দেখো, উ এই রোজার ক্লাই এবং জন বার্সেট দুজনেই তো গুপ্তচর এবং মিথ্যাবাদী। কিন্তু তারা নিজেদেরকে গোপন রাখার জন্য মিথ্যা সাক্ষী দিতেছে কার বিরুদ্ধে? চার্লস ডার্নির বিরুদ্ধে। হ্যাঁ। তো এইদিকে এই ডিফেন্স আইনজীবী স্ট্রাইবার একটা চমকপ্রদ কৌশল গ্রহণ করে। তিনি আদালতে এমন একজন ব্যক্তিকে হাজির করেন যার চেহারা এই চার্লস ডারউইনের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। তার নাম হইতেছে সিডনি কার্টন। নাম কি? সিডনি কার্টুন। এই অদ্ভুত মিলের কারণে আদালতে একটা সন্দেহ তৈরি হয়। বিচারকরা ভাবে হয়তো সাক্ষীরা বিভ্রান্ত হয়েছিল, ফলে তারা কি করে? ডার্নিকে মুক্তি দিয়ে দেয়। এই ঘটনায় আইনজীবী স্ট্রাইবার নিজেকে ডারউইনি দেখো, স্ট্রাইবার নিজেকে ডারউইনিকে রক্ষা করার নায়ক হিসেবে তুলে ধরে। তাইলে এখানে
আইনজীবীর নাম কি ছিল? বলো। স্ট্রাইভার। স্ট্রাইভার। তাহলে এখানে এখানে রক্ষা করতেছে কাকে? ডার্নিকে। ডার্নিকে রক্ষা করতে গিয়ে সে নিজেকে নায়ক রূপে তুলে ধরলো। কিন্তু প্রকৃতপক্ষে সিডনি কার্টনি কি করে? বলো। ডার্নিকে বাঁচায়। কারণ সিডনি কার্টার এবং ডারনের দুইজনের চেহারা কি একই। বিচারক বিভ্রান্ত হয়ে পড়ে গেল, তখন ডারনকে মুক্তি দিল, সিডনি কার্টনকে রেখে দিল। তাহলে এখানে আসলে প্রকৃতপক্ষে নায়কটা কি হইল? স্ট্রাইভার আইনজীবী নাকি কার্টন? কার্টুন। এইটাই মনে রাখা, হ্যাঁ। কার্টুন অত্যন্ত মেধাবী, তবে জীবনে দায়িত্বহীন। সে অতিরিক্ত মদ পান করে এবং নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছে। সে সে সে- এই স্ট্রাইভার এই সে কি ছিল? সিডনি কার্টন স্ট্রাইভারের সহযোগী হয়ে কাজ করে। স্ট্রাইভার তাকে জ্যাকাল বা শিকার টেনে আনার জন্তু হিসেবে দেখে। অর্থাৎ তাকে একটা উপাধি, তার একটা উপাধি দিছে জ্যাকাল বা শিকারকে টেনে আনার। অর্থাৎ শিকার টেনে আনা বলতে কি, স্ট্রাইভার আইনজীবী ছিল, তাহলে পেশা করতে গেলে তো মক্কেল লাগবেই। তো এই কাজে সহযোগিতা করতো কে? সিডনি কার্টুন। আবার নিজেকে তিনি সিংহ বলে মনে করেন, যিনি সমস্ত প্রশংসা কুড়ান। কার্টুনকে বাইরে থেকে নিরাসক্ত মনে হলেও ভিতরে ভিতরে সে প্রচন্ড নিঃসঙ্গ এবং আত্মঘৃণায় ভুগে। বিচার শেষ হওয়ার পর কার্টুন এবং ডারনে একই সঙ্গে রাতের খাবার খায়। কার্টুন ডানকে জিজ্ঞাসা করে সে কি মনে করে কার্টুনে একজন ভালো মানুষ। সে কি মনে করে যে সিডনি কার্টন একজন ভালো মানুষ? কার্টন নিজেকে হারিয়ে যাওয়া আত্মা বলে উল্লেখ করে। সে বলে, আমি কাউকে ভালোবাসি না, আর কেউ আমাকে ভালোবাসে না। তবে যখন সে লুসিকে দেখে তার মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটে। লুসির কোমলতা তার হৃদয়ে আলোড়ন তোলে। লুসি মেনেটের কাহিনী দেখো। যখন লুসিকে দেখলো তখন আস্তে আস্তে মনের ভিতর কি হইলো? ভালো লাগা কাজ করতেছিল। এটা কার মধ্যে? এটা হচ্ছে সিডনি কার্টুন। সিডনি কার্টনের মধ্যে। আচ্ছা, লুসি মেনেট এর লুসি মেনেটি এই কাহিনী কি? লুসি মেনেটি হইতেছে এই টেল অফ টু সিটিসের কাহিনীর কি মূল প্রাণ। প্রাণ। চার্লস ডিকেন্স তাকে সোনালী সুতোর মতো এক বন্ধন বলেন, যে সবার হৃদয়কে একত্র করে। তাহলে চার্লস ডিকেন্স লুসি মেনেটকে কি বলতেছে? সোনালী সুতার মতো এক বন্ধন, সবাইকে কি করে? যে সবাইকে একত্র করেন। একত্র করে। লুসি তার বাবার জীবনে আলো নিয়ে আসে। সে ডার্নির প্রতি দয়া প্রদর্শন করে, এমনকি সিডনি কার্টন ও তার মাধ্যমে আশার আলো স্পর্শ পায়। তাহলে এই একমাত্র লুসি মেনেটি প্রায় ৩ জনকে কি করতেছে? আশার আলো দেখাইছে। লুসি তার বাবার সঙ্গে লন্ডনের সোহোতে এক নিরিবিলি বাড়িতে বসবাস করে। তার উপস্থিতি চারপাশে শান্তি এনে দেয়। তাহলে কোথায় কোথায় গিয়ে চলে গেল? জায়গার নাম কি? লন্ডনের শো হতে। আচ্ছা। সময় গড়ালে চার্লস ডারনে লুসিকে ভালোবাসতে শুরু করে। কার্টনও তাকে ভালোবাসে। তাহলে লুসিকে দুই দিক থেকে কে কে ভালোবাসতেছে? চার্লস ডার্নি আর হচ্ছে সিডনি কার্টুন। যদিও উভয়ই সমানভাবে লুসিকে ভালোবাসে, লুসির দায়িত্ববান স্বভাবের কারণে ডারনির প্রতি বেশি আকৃষ্ট হয়। রাষ্ট্রদ্রোহ মামলার নিষ্পত্তির ১ বছর পর ডারনি ডক্টর মেনেটকে জানান যে তিনি লুসিকে বিয়ে করতে চান। অন্যদিকে কার্টন লুসিকে বলে সে তার ভালোবাসার যোগ্য নয়। তবে সে প্রতিশ্রুতি দেয়। ১ মিনিট ওয়েট। কেডা? কিসে? আব্বা হোক, আব্বারে দেখাই দিব, আমি পাব না। আব্বা হোক বিকেলে আমি দেখাই যাইতেছি। কোন দূরে ছিলাম? কোন পর্যন্ত? যে সিডনি কার্টন লুসিকে কি বলতেছে? বলো। সে তার ভালোবাসার যোগ্য নয়। তবে সে প্রতিশ্রুতি দেয় যে লুসি এবং যাদের লুসি ভালোবাসে তাদের জন্য সে সব কিছু করতে প্রস্তুত, এমনকি নিজে জীবন দিতেও প্রস্তুত। এটা কে বলতেছে? সিডনি কার্টুন। সিডনি কার্টন বলতেছে। কারণ দেখো, সিডনি কার্টন কিন্তু এক সময় নিজেকে ধরা দিয়ে কাকে বাঁচিয়েছিল? চার্লস ডার্নিকে। তাহলে কি নিজের জীবন হলেও একটু দিতে প্রস্তুত হয়েছে? উম জি ভাইয়া। এই কথাগুলো ধরে ধরে বুঝে নিও। আমি কিন্তু ভেঙে দিচ্ছি। দেখো, তখন তার এই কথা অদ্ভুত শোনায়, কিন্তু ভবিষ্যতে এর গভীর তাৎপর্য প্রকাশ পায়। ডক্টর ম্যানার ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে, কিন্তু মাঝে মাঝে তিনি আবার জুতা বানানোর কাজে ফিরে যান। চাপে পড়লে তিনি পুরনো বন্দিত্বের অভ্যাসে ফিরে যান। লুসি ধৈর্য ধরে এই সময়গুলো তাকে সাহায্য করে, তাকে ভালোবাসা দিয়ে পাশে রাখে। এবার গল্পের দৃশ্যপট ফ্রান্সে স্থানান্তরিত হয়।
এক ধনাঢ্য অভিজাত ব্যক্তি মার্কুইস স্টি মার্কুইস সেন্ট এভারমন্ডি প্যারিসের রাস্তায় দ্রুত গতিতে তার গাড়ি চালিয়ে যায়। ব্যক্তির নাম কি? মার্কুইস সেন্ট এভরিমন্ডি। সে কি করতেছে? প্যারিসের রাস্তায় দ্রুত গতিতে তার গাড়ি চালিয়ে যায়। হঠাৎ তার গাড়ির নিচে পড়ে এক দরিদ্র শিশু পিষে মারা যায়। এই ঘটনায় মার্কুইসের মধ্যে কোনো অনুতাপ নেই, বরং সে শিশুর বাবাকে একটা কয়েন ছুঁড়ে দেয়। কয়েন তো বুঝো? জি ভাইয়া। মানে শিশু মারা গেছে, এখন কি করবে? একটা মুদ্রা ছুঁড়ে দিল যে এটা নিয়ে চলে খাও। আশেপাশের মানুষটা খুব রাগান্বিত হলেও কিছু বলতে সাহস পায় না, কারণ সত্য বললে তাদের মৃত্যুর শঙ্কা আছে। শিশুর বাবা গ্যাসপার্ড, নাম কি? গ্যাসপার্ড। সুখ ও ঘৃণায় ভেঙে পড়ে। সে এই নির্মমতা সহ্য করতে পারে না। পরে এক রাতে গ্যাসপার্ড চুপি চুপি মার্কুইসের বাড়িতে ঢুকে পড়ে এবং প্রতিশোধ নিতে মার্কুইসকে হত্যা করে। কিন্তু পরে গ্যাসপার্ড ধরা পড়ে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মার্কুইসের হত্যার পর তার প্রাসাদে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্রামের সাধারণ মানুষ জেগে উঠেছে। তারা ধনী শ্রেণীর প্রতি ক্ষুব্ধ। তারা বছরের পর বছর বঞ্চনার প্রতিশোধ নিতে চায়। বিপ্লব এগিয়ে আসছে। এই সময় ডেফ্রেস দম্পতি, যারা প্যারিসের ওয়াইন দোকান চালায়, প্যারিসের ওয়াইন দোকান বলতে কি মনে আছে? হ্যাঁ, মদের দোকান। এক সময় কি ছিল? মিস্টার বেনেটের সেবক ছিল দম্পতি। সেবক ছিল। সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে। ম্যাডাম ডেফ্রেস তার নিটিং এর কাজে শত্রুদের নাম গোপন লিখে রাখে। এই মানুষগুলোর নাম তারা হত্যার তালিকায় রয়েছে। অর্থাৎ তারা মিটিং এর মাধ্যমে কি করে? মিটিং এর মাধ্যমে তারা কোন শত্রুগুলো এই বিপ্লবের জন্য বা হত্যার কাজে লেগে আছে তাদের নামগুলো সে কি করে? লিখে রাখে। বিপ্লব শুরু হলে কি করবে? সে তাদেরকে মেরে ফেলতে চায়। গল্পটা ধীরে ধীরে এক ভয়ঙ্কর উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে। বিপ্লব, প্রতিশোধ এবং আত্মত্যাগের এক বিস্ফোরণ অপেক্ষা করছে সামনে। বছর গড়ায় ফ্রান্সের দিন দিন উত্তেজনা বাড়তে থাকে। 1779 সালে 1999 সালে প্যারিসের বিদ্রোহীরা বাস্তিল দুর্গে আক্রমণ চালায়। সাধারণ মানুষ অবশেষে জেগে ওঠে। তারা ঝাঁপিয়ে পড়ে বাস্তিলের দিকে। ডেফ্রেস দম্পতি এই আক্রমণে নেতৃত্ব দেয়। আর্নেস্ট আর্নেস্ট ডেফ্রেস দুর্গে ঢুকে ডক্টর মেনিটের পুরো কারারক্ষা খুঁজে বের করে। সেখানে তিনি এক গোপন কাগজ আবিষ্কার করেন, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এভাবে বিপ্লব ছড়িয়ে পড়ে। দরিদ্ররা ক্ষমতায় আসে। অনেক অনেক ধনী মানুষকে গ্রেপ্তার করা হয়, অনেককে হত্যা করা হয়। গিলোটিন একের পর এক মাথা কাটা পড়ে। গিলোটিনে কি করে? গিলোটিন মানে জায়গা, সেখানে মানুষ একের পর এক কি করা হয়? মানুষকে হত্যা করা হয়। কাটা। প্যারিসে ছড়িয়ে পড়ে ভয়, আতঙ্ক। ম্যাডাম ডেফ্রেস তার নিটিং এর কাজ চালিয়ে যায়। প্রতিটি নামের অর্থ, মানে কি, প্রত্যেকটা মানুষকে নামের তালিকা খুঁজে বের করে আর কি করে? মৃত্যুদণ্ড দেয়। তার মুখচ্ছবি কঠোর ও শান্ত। প্রতিশোধই তার একমাত্র লক্ষ্য। তার হৃদয় জমে আছে গভীর ঘৃণা। বিশেষ করে সে এভরিমন্ডির পরিবারকে ঘৃণা করে। সে জানে না চার্লস ডারউইনই হইল কি নতুন মার্কুইস। চার্লস ডারউইন হইতেছে কি? নতুন মার্কুইস। যদিও ডারউইন নিজেই সেই উপাধি এক সময় প্রত্যাখ্যান করেছে। লন্ডনে চার্লস ডারউইন এক শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিলেন। তিনি লুসিকে বিয়ে করেন। তাদের লিটল লুসি নামে এক কন্যা সন্তান আছে। তাহলে চার্লস ডারউইন এবং লুসি দুজনই বিয়ে করছে, কিন্তু তাদের কন্যা সন্তানের নাম কি? লিটল লুসি। লিটল লুসি। ডাক্তার মেনেট আবার সুস্থ ও দৃঢ়, কিন্তু একদিন ডারউইন একটা চিঠি পান। তার পুরনো সেবক গেবেল ফ্রান্সে কারাবন্দী। নাম কি? গ্যাভিলি বা গ্যাবেল। তার মানে ডারউইনিদের একজন সেবক, পুরনো সেবক গেভিল ফ্রান্সে কারাবন্দী। ডারউইনি নিজেকে দায়ী মনে করে। তিনি সাহায্য করতে চান। গোপনে তিনি প্যারিসে রওনা দেন, কিন্তু প্যারিসে পৌঁছানো মাত্রই বিপ্লবীরা তাকে আবার গ্রেপ্তার করে। তাকে কি করে? জনগণের শত্রু বলা হয়। যদিও তিনি সাহায্য করতে এসেছিলেন, তার অভিজাত পরিচয় তার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়ায়। তার মানে তার যে সে একজন ধনী পরিবারের সন্তান, এটা কিন্তু তার পরিবার বংশগত যে একটা নাম, সে কিন্তু প্রত্যাখ্যান করছে। কিন্তু বিপ্লবীরা মনে করে কি, যে না, সে যেহেতু এই পরিবারের সন্তান, সে প্রত্যাখ্যান করলেও তো একজন জনগণের শত্রু। এই খবর শুনে লুসি এবং ডক্টর মেনট ফ্রান্সে ছুটে যায়। ডক্টর মেনট আশা করে অতীতে যে তিনি নিজেই এক নিপীড়িত প্রাণ ছিলেন, সেই অভিজ্ঞতা হয়তো কি বিপ্লবীদের সহানুভূতি জাগাবে। তারা কারাগারে কাছাকাছি অবস্থান করে এবং কোনো ভালো খবরের প্রতীক্ষায় থাকে। চার্লস ডারউইনিকে প্যারিসের আদালতে হাজির করা হয়। ডক্টর মেনেট তার পক্ষ নিয়ে আদালতে কথা বলে। তিনি বলেন ডারউইনি একজন সদাচারী মানুষ। আদালতে তার কথা শুনে এবং ডারউইনিকে মুক্তি দেয়।
লুসি এবং ডক্টর মেনেট আনন্দে অভিভূত হয়ে পড়েন, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় না। সেদিন আবার ডারউইনকে নতুন অভিযোগে গ্রেপ্তার করা হয়। ডেফ্রেস দম্পতি একটা লুকানো চিঠি খুঁজে পান। এটা ডক্টর মেনেট বহু বছর আগে বন্দিশালায় লিখেছিলেন এবং কারারক্ষে লুকিয়ে রেখেছিলেন। ম্যাডাম ডেফ্রিস এটা খুঁজে পেলে তার স্বামী মনসিউ ডেফ্রিজের আদালতে সেই চিঠি পড়ে শোনান। এটি ছিল এভরিমন্ডের ভাইদের অপরাধের কাহিনী। মনে আছে এভরিমন্ডে পরিবারের দুইজন ভাই যে অত্যাচার করছিল, যেটার প্রত্যক্ষ কি ছিল? ডক্টর ম্যানেট। আর এইটার এই সত্যটা প্রকাশ করার জন্যই কিন্তু ডক্টর মেনেটকে বাস্তিল দুর্গে কারাবরণ করতে হয়েছে কত বছর? 18 বছর। হ্যাঁ। এতে ডক্টর মেনেট তার বন্দিত্বের ইতিহাস বর্ণনা করে। বহু বছর আগে তিনি এক দরিদ্র আহত গ্রামীণ তরুণীকে চিকিৎসা দিয়েছিলেন, যাকে ফরাসি অভিজাতরা অত্যাচার করেছিল। সেই মেয়েটির উপর এভরিমন্ডির ভাইরা পাশবিক নির্যাতন চালায়, যাদের একজন ছিল ডারউইনের বাবা, অন্যজন তার চাচা। তার মানে ডারউইনের বাবা এবং তার চাচা দুজনেই কি ছিল? এভরিমন্ডির পরিবারের এই দুইজন ভাই কি করত? মানুষদেরকে পাশবিক নির্যাতন করত। তাইলে ডারউইনের বাবা যদি অত্যাচার করত বা ডারউইনের চাচা যদি অত্যাচার করত, তাহলে ডারউইনে কি যতই নির্দোষ হোক পাপ থেকে কি মুক্তি পাবে? জি না। কারণ পরিবার তো একটাই, বংশগত। এক ভাই মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে, মেয়েটির ভাই প্রতিবাদ করতে গেলে মার্কুইস তাকে তরবারি দিয়ে হত্যা করে এবং পরে তার গাড়ি দিয়ে পিষে ফেলে। ডক্টর মেনেটি এই নির্মম অপরাধ প্রকাশ করতে গেলে ভাইরা তাকে জেলখানায় পাঠিয়ে দেয়, যেটা আগে পরে আসতো। চিঠিতে ডক্টর মেনেটি এই পুরো কাহিনী লিখেছিলেন এবং এভরিমন্ডি পরিবারকে অভিশাপ দিয়েছিলেন। বিপ্লবীরা এখন এই চিঠিকে অপরিহার্য প্রমাণ হিসেবে ব্যবহার করে। তারা বলে ডারউইনি অপরাধ জড়িত না হলেও রক্তের মাধ্যমে তিনি দোষী। ডক্টর মেনেট আদালতে অনুরোধ করেন যেন ডারউইনিকে ক্ষমা করা হয়। তিনি বলেন এই ঘটনা বহু বছর আগের এবং এখন ডারউইনি তার নিজের ছেলের মতো হয়ে উঠেছে, কিন্তু জুরি কাউকে শুনে না। এই অনুরোধ কেউ নিতেছে না, মানে আদালতে যারা বিচারক তারাও শোনে না। তারা এই চিঠিকে চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখে। ডারউইনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরদিন গিলোটিনে তার শিরচ্ছেদ হবে। তার পূর্বপুরুষদের পাপই যেন তার ভাগ্য নির্ধারণ করে দেয়। প্যারিসের রাস্তাগুলো সুরগুলো ভরে উঠেছে। মানুষজন কার্মেনিওল গান গেয়ে বুনো নৃত্যে মেতে উঠেছে। তারা মৃত্যুকে উদযাপন করছে। গিলোটিন যেন এক জনসমক্ষে প্রদর্শনীতে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েদিদের মৃত্যুর জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। জনতা জড়ো হয়, মাথা কাটা দৃশ্য দেখে তারা উল্লাস করে। এমনকি শিশুরাও হত্যার হাসি তামাশা করে দেখে। শহর যেন তার আত্মায় হারিয়ে ফেলছে। লুসি প্রতিদিন জেলের পাশে অপেক্ষা করে। সে আশা করে তার স্বামী চার্লস জানালা ফাঁক দিয়ে তাকে এক ঝলক দেখবে। সে কখনো আশা হারায় না। ডক্টর মেনেট আবারও চেষ্টা করে কি ডক্টর মেনেট আবারও চেষ্টা করে কি যে যেভাবে হোক ডারউইনিকে বাঁচাতে, কিন্তু এবার আর কেউ শুনতে চায় না। আদালতের একমাত্র চাওয়া রক্ত। ডারউইনির আর কোনো আশা নেই। প্যারিসে আদালতে চার্লস ডারউইনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেখানে ডক্টর মেনেটির পুরো চিঠি তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। প্রথমে তাকে লাফোর্স কারাগারে রাখা হয়েছিল। পরে প্যারিসের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার, নাম কি? কনসিয়ার। গ্রেই বলতে পারো বা গ্রি বলতে পারো, তাকে স্থানান্তর করা হয়। ডারউইনি, লুসি, ডক্টর ম্যানেটি এবং মিস্টার লরির উদ্দেশ্যে একটা বিদায় বার্তা লিখে যান। তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন, কিন্তু ভয় তার হৃদয়ে বাসা বাঁধে। সে জানে না সহায়তা ইতিমধ্যেই রওনা দিয়েছে। সিডনি কার্টন তখন প্যারিসে। সে এক গোপন পরিকল্পনা তৈরি করছে। সে ডারউইনিকে বাঁচাতে চায়। ওই যে সিডনি কার্টন দিছিল, কিন্তু লুসি মেনেটকে কি দিছিল? বলো। সিডনি কার্টন প্রতিশ্রুতি দিছিল লুসি মেনেটকে। কি দিছিল? যে তার জীবন দিয়ে কি যেন একটা ছিল। সে জীবন দিয়ে হইলো কি তাকে সহযোগিতা করতে প্রস্তুত। এই জন্য কি করতেছে, সিডনি কার্টন একটা পরিকল্পনা করে ডারউইনকে বাঁচাতে চায়। যদিও কেউ জানে না যে সেটা কিভাবে। কার্টন সেই জায়গাগুলো ঘুরে দেখে। সিডনি কার্টন প্রত্যেকটা জায়গা ঘুরে দেখে যেখানে এক সময় ডারউইনি হেঁটেছিলেন। সে কারাগারে ঢোকার পথ সম্পর্কে জেনে নেয়। সে গুপ্তচর জন বার্সাটকে অনুসরণ করে। মনে আছে? হ্যাঁ হ্যাঁ, দুইজন গুপ্তচর ছিল। সাক্ষী দিছিল ডারউইনের বিরুদ্ধে। মনে আছে তো তাহলে? হ্যাঁ, সেই জি ভাইয়া। গুপ্তচরকে এই সিডনি কার্টন সেই গুপ্তচরকে অনুসরণ করে এবং তাকে মুখোমুখি চ্যালেঞ্জ করে। কার্টন বার্সাতকে হুমকি দেয়, যদি সে সাহায্য না করে তবে তার আসল পরিচয় প্রকাশ করে দেবে। তো বার্সাত রাজি হয়।
কার্টুন এখনো লুসিকে ভালোবাসে। সিডনি কার্টুন কিন্তু এখনো ভালোবাসে। কিন্তু একমাত্র ডারনিকে সহযোগিতা করার জন্য সে বলছিল কি যে, "তুমি আমার যোগ্য নয়।" মনে আছে? জি। আচ্ছা। সে মনে করে একদিন সে বলেছিল লুসি বা যাকে লুসি ভালোবাসে তাদের জন্য সে জীবন দিতে রাজি। এখন সে কি সেই প্রতিশ্রুতি পূরণেই প্রস্তুত। সিডনি কার্টন রাতে প্যারিসের শহরে হাঁটে। চারপাশে ক্যারমেনিউল নাচ মানে একটা নৃত্যের নাম আর মৃত্যু উদযাপন চলছে। কিন্তু কার্টন স্থির চিত্তে হারছে। সে মনস্থির করছে চাল সে চার্লস ডারউইনকে বাঁচাবে এবং নিজের জীবন উৎসর্গ করবে। সে তার পরিকল্পনা চূড়ান্ত প্রস্তুতি নেয়। একজন কেমিস্টের নিকট থেকে কিছু চেতনানাশক ঔষধ ক্রয় করে এবং কারাগারের ভিতরে গঠন মুখস্থ করে ফেলে। কারাগারের গঠন বলতে চারপাশে কেমনে কি কোথা দিয়ে ঢুকতে হবে, কিভাবে বের করতে হবে এটা সে মুখস্থ করে। এরপর শেষবারের মতো লুসির বাড়ি যায় এবং তার ঘুমন্ত কন্যাকে মৃদু চুমো দিয়ে বিদায় জানায়। কে যায়? সিডনি কার্টুন। সিডনি কার্টন। এরপর মিস্টার লরির সঙ্গে দেখা করে এবং তার গোপন পরিকল্পনার কথা শেয়ার করে। সে বলে লুসি ও তার পরিবারকে পরদিন সকালে শহর ছাড়তে হবে। মিস্টার লরিকে সে একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিতে বলে যে ঠিক দুপুর 2টায় গাড়িতে প্রস্তুত থাকতে হবে। কার্টন ফিরে এলেই পরিবার যেন সঙ্গে সঙ্গে শহর ছেড়ে চলে যায়। শেষ পর্যন্ত কার্টনের সুযোগ আসে। গুপ্তচর জন বার্সার্ডের সাহায্যে সে ডারউইনের কক্ষে প্রবেশ করে। কার্টন এবং ডারউইনি দেখতে প্রায় একই রকম। কার্টন ডারউইনিকে লুসির দেয়া একটা চিঠি প্রদান করে। ডারউইনি চিঠিটি পড়তে পড়তেই কার্টনকে কেমিক্যাল বা ওষুধ খাওয়ায়। ডারউইনি কি করলো? চিঠি পড়তে পড়তে সিডনি কার্টনকে ওই যে কেমিক্যাল যেটা নিচ্ছিল কেমিস্টের কাছ থেকে ওইটা কি করলো কার্টনকে খাওয়াইলো, যার ফলে ধীরে ধীরে তাকে সে অবচেতন মানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর কার্টন দ্রুত তাদের পোশাক অদল বদল করে। পাহারা পাহারার লোকেরা ফিরে এসে কক্ষে একজন ব্যক্তিকে দেখতে পায়। সে হইল কার্টন, কিন্তু সে তখন ডারুনির পোশাকে ছিল। অচেতন ডারুনিকে গার্ডরা বাইরে নিয়ে যায়। তারা ভাবে সেই হইল সিডনি কার্টন। ডারুনিকে কি বলে কিভাবে? আরে অচেতন করে হচ্ছে বাইরে নিয়ে ওই যে যায়। সিডনি কার্টন যে ইয়ের ভিতরে কারাগারের ভিতরে ঢুকবে তার আগে কি করেছিল ক্যাবিনেস্টের নিকট থেকে কিছু অজ্ঞান হওয়ার ওষুধ নিছিল। জি। এই ওষুধটা নিয়ে কাকে খাওয়ায়? দারুণীকে খাওয়ায়। আহ দারুণী অজ্ঞান হয়ে যায়। হুম। সিডনি কার্টন এই সুযোগে তারা পোশাক অদল বদল করে। এই জন্য কি ওই পাহারা যারা লোকেরা ছিল তারা এসে দেখে যে কি এক সিডনি কার্টন সে ডারুনি রূপে আছে আর ডারুনি কি হয়েছে অজ্ঞান হয়ে পড়ে আছে, যার ফলে কি পাহারারা মনে করে যে এই ডারুনি হয়তো বা কি সিডনি কার্টন, এই জন্য তাকে বের করে নিয়ে আসে। কার্টন কক্ষে থেকে যায়, সিডনি কার্টন কক্ষে থেকে যায়। সে শান্ত এবং সংযত থাকে। সে জানে তার জীবন শেষের পথে, তবুও তার হৃদয়ে এক গভীর প্রশান্তি বিরাজ করে। সে লুসির কথা ভাবে এবং সুন্দর জীবনের কথা যা লুসি এখন কাটাতে পারবে। এ সময় মিস্টার লরি পরিবারকে নিয়ে প্যারিস থেকে চুপি চুপি পালানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি লুসি, ডক্টর ম্যানেট এবং শিশুকে নিয়ে পালানোর পরিকল্পনা সাজিয়েছেন। তাদের ভ্রমণে কাগজপত্র ইতিমধ্যেই তৈরি, সবকিছুই কার্টন আগে থেকে ঠিক রেখেছিল। ডক্টর ম্যানেট, যিনি একসময় দৃঢ় ছিলেন, তিনি আবার ভেঙে পড়েন। তিনি বিশ্বাস করতে পারছেন না যে চার্লস আর বেঁচে নেই। তিনি জানেন না যে কার্টন নিজে তাই জায়গা নিয়েছে। পরিবারটি কার্টনের শেষ সংকেতের জন্য অপেক্ষা করে। এরপর তারা নিঃশব্দে ভারী হৃদয়ে শহর ছেড়ে যায়। অন্যদিকে লুসির অ্যাপার্টমেন্টে ম্যাডাম ডিফ্রেস তার চূড়ান্ত পদক্ষেপ নিতে আসে। সে সেই দরিদ্র গ্রামীণ পরিবারের একমাত্র জীবিত বোন যাদের অ্যাপ্রিমেন্ডি ভাইরা ধ্বংস করে দিয়েছিল। সে লুসি এবং তার কন্যাকে হত্যা করতে চায়। তার পরিবারের উপর ঘটে যাওয়া নিপীড়নের প্রতিশোধ নিতে চায়। সে ডক্টর ম্যানেটকেও দোষী মনে করে। সে বিশ্বাস করে পুরো পরিবারই শাস্তিযোগ্য। তাই সে তার সহযোগী দা ভ্যানে দা নাম কি ভ্যানগ্যান্স তাকে সঙ্গে নিয়ে লুসির বাড়িতে আসে। কিন্তু লুসি ইতিমধ্যে পলায়ন করেছে, ওই যে চলে গেছে। শুধু মিস প্রোজ বাড়িতে আছে। ম্যাডাম ডেফ্রেস জোর করে ঘরে ঢুকতে চায়। মিস প্রোজ বাধা দেয়। দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। শেষে ম্যাডাম ডিফ্রেস পিস্তল বের করে দস্তাদস্তির এক পর্যায়ে বন্দুক ব্লাস্ট হয় এবং গুলিতে ম্যাডাম ডিফ্রেজও মারা যায়। মিস প্রোজ বেঁচে যায়, কিন্তু বন্দুকের শব্দে সে স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। তার শ্রবণ শক্তির বিনিময়ে সে পরিবারকে রক্ষা কবচ হয়ে ওঠে। কারাগারে সিডনি কার্টন শান্তভাবে অপেক্ষা করে। তার পাশে বসে আছে এক তরুণ সেলাই করা মেয়ে। সে খুব ভয় পায়, কাঁপতে থাকে। মৃদু স্বরে কার্টনকে জিজ্ঞাসা করে সে কি তার হাত ধরে রাখতে পারে। কার্টন সম্মতি জানায় এবং চুপচাপ তাকে সান্ত্বনা দেয়। তার নরম কণ্ঠে কথা বলে মেয়েটি তার প্রতি দয়া এবং সাহসের জন্য কার্টনকে ধন্যবাদ জানায়। সে বলে স্বর্গ থেকে যেন কার্টনকে তার নিকট পাঠানো হয়েছে।
মেয়েটা বলতেছে যে কি স্বর্গ থেকে যেন কার্টুনকে তার কাছে পাঠানো হয়েছে। কার্টুন তাকে বলে সময় এলে যেন সে তার চোখের দিকেই তাকিয়ে থাকে। পরদিন সকালে প্যারিসের রাস্তাগুলো জনতায় ভরে ওঠে। সেদিন 52 জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হয়। 6টি গাড়িতে করে তাদের গিলোটিনের দিকে নিয়ে যাওয়া হয়। কার্টুন সেই মেয়েটির সঙ্গে 3য় গাড়িতে উঠে। এখনো মেয়েটি তার হাত ধরে শক্ত করে ধরে বসে আছে। সে কার্টনকে তার এক চাচাতো ভাইয়ের কথা বলে যে দরিদ্র। সে আশা করে এই নতুন প্রজাতন্ত্র দরিদ্রের জন্য ভালো কিছু আনবে। সে স্বপ্ন দেখে তার ভাই বোন অনেকদিন বাঁচবে, ভালো জীবন পাবে। সে ভাবে স্বর্গে কার্টুনের জন্য অপেক্ষা করাটা কি অনেক দীর্ঘ মনে হবে? কার্টুন কোমলভাবে উত্তর দেয়, সেখানে সময়ের কোনো বেড়াজাল নেই, কোনো দুঃখ নেই। কোথায় নেই? স্বর্গে। তারপর মেয়েটি ধীরে ধীরে জিজ্ঞাসা করে, এখন কি সময় হয়ে গেছে? কার্টুন বলে হ্যাঁ। তারা এক স্নিগ্ধ বিদায় এবং একটি চুম্বনে তাদের শেষ মুহূর্ত ভাগ করে নেয়। তারা সেই চত্বরে পৌঁছে যায় যেখানে গিলোটিন দাঁড়িয়ে আছে। চারপাশে জনতা ভিড় করছে, কেউ কেউ চুপ করে বসে বুননের কাজ করছে, রক্তপাত দেখার অপেক্ষা করছে। ম্যাডাম ডিফ্রেজের বরাদ্দকৃত একটি চেয়ার খালি পড়ে আছে, যেখানে যিনি এখনো মৃত। সেলাই করা মেয়েটি ও কার্টুন ছিল শেষ দুইজন। প্রথম মেয়েটিকে আগে ডাকা হয়, সে ছিল 22 নম্বর। মেয়েটি কত নম্বর? 22 নম্বর। 22 নম্বর কয়েদি। তারপর কার্টুন ছিল 23 নম্বর কয়েদি। এভাবে কার্টুন নিজের জীবনকে উৎসর্গ করে। কার্টুন কিছুই বলে না, কিন্তু চার্লস ডিকেন্স তার হৃদয়ের শেষ ভাবনার ছবি তুলে ধরেন, মানে লেখক চার্লস ডিকেন্স। কার্টুন তার অন্তরে এক নতুন পৃথিবী দেখতে পায়। সে লুসি এবং চার্লস ডারউইনের সঙ্গে নিরাপদ এবং সুরক্ষিত রাখে। তার মানে সে এটা ভাবে কার্টুন যে চার্লস ডারউইন বেঁচে থাকলেই সে নিজেকে বেঁচে থাকতে দেখতে পাবে। সে তাদের সন্তানকে বড় হতে দেখে, তার নামের সম্মান রক্ষা করতে দেখে। সে দেখে ইংল্যান্ড আবার শান্তি ফিরছে। সে কল্পনা করে ধ্বংসের মাঝখান থেকে একটা নতুন ফ্রান্স জেগে উঠেছে। সে বিশ্বাস করে এই সময়ের অশুভতা একদিন কেটে যাবে। কার্টুন তার জীবন দিয়ে ভালোবাসার অর্থ আর শান্তি খুঁজে পায়। সে শান্ত মনকে মৃত্যুকে আলিঙ্গন করে। তার আত্মত্যাগ, তার ভালোবাসা মানুষের জন্য জীবন, ভালোবাসা, মুক্তি নিয়ে আসে। সে যুদ্ধ কিংবা খ্যাতির মধ্য দিয়ে নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসার নীরব সাহসের মাধ্যমেই একজন সত্যিকারের নায়ক হয়ে ওঠে। তাহলে কি পাইলাম শেষে? যে এই টেল অফ টু সিটিজ উপন্যাসটা গভীর দুঃখের ভিতর থেকে শেষ জন্ম নেওয়া এক আশার আলোর মাধ্যমে শেষ হয়। বিপ্লব বহু জীবন কেড়ে নেয়, কিন্তু পরিবর্তন আনে। এক সময় যে সিডনি কার্টন ছিল এক পরাজিত এবং নষ্ট প্রায় মানুষ, সে হয়ে ওঠে নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। সে লুসিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে। তার শেষ কাজটি একটা পরিবারকে রক্ষা করে এবং তার নিজের জীবনকে নতুন অর্থ প্রদান করে। এই গল্পে আমাদের কি কি শিখায়, কি বার্তা দেয়? সবচেয়ে অন্ধকার সময়েও এক সাহসী সিদ্ধান্ত পথ দেখাতে পারে। ডিকেন্স আমাদের মনে করিয়ে দেয় যে অত্যাচার শেষ পর্যন্ত শাস্তি পায়, কিন্তু দয়া, ভালোবাসা ও মুক্তি চিরকাল বেঁচে থাকে।